নমস্কার WBCS লার্নার্স ইউটিউব চ্যানেলে সবাইকেই স্বাগত জানাই। আজ থেকে আমরা মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপরে একটি সিরিজ শুরু করলাম। এই সিরিজে আমরা 15 থেকে 20টা ফুল লেন্থের ক্লাস নেব অন মডার্ন হিস্ট্রি, এবং এই ভিডিওগুলো কিন্তু পরপরই আসবে। একদিন পরপর এই মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপরে ভিডিও আসবে এবং এই 15 থেকে 20টা ভিডিওর মাধ্যমে ফুল লেন্থের যে ভিডিওগুলো হবে, অর্থাৎ 1 ঘন্টার মতো যে ভিডিওগুলো হবে, এই 15 থেকে 20টা ভিডিওর মাধ্যমে আমরা পুরো ইন্ডিয়ান হিস্ট্রিটা কভার করে ফেলবো। অর্থাৎ মডার্ন হিস্ট্রিটা কভার করে ফেলবো। ইন্ডিয়ান হিস্ট্রির যে মডার্ন পোর্শনটা রয়েছে, এই মডার্ন পোর্শনটা কিন্তু আমরা কভার করে ফেলবো। যদি আমরা এর ইম্পর্টেন্স দেখতে চাই, তাহলে আমরা দেখবো যে প্রিলিমিনারি অ্যাজ ওয়েল অ্যাজ মেন পরীক্ষাতে সমানভাবে কিন্তু মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আজকের এই ক্লাসটি যেহেতু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে করা হবে, অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই সেশনটিতে আলোচনা করা হবে, অতটা ডেপথে যাওয়া হবে। এই জন্য বলছি যে প্রিলিমিনারি এবং মেন দুটো অ্যাসপিরেন্টের জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং 5 মিনিট দেখো, যদি ভালো লাগে তবেই কিন্তু এটা শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। ওকে? এবং আমার সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই নোটবুক নিয়ে বসো, হেডফোন লাগিয়ে বসো এবং এটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নাও। ঠিক আছে? তো চলো আমরা শুরু করব এবং গল্পের মতো করে পড়বো। প্রত্যেকটা ঘটনা গল্পের মতো করে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের মাথার মধ্যে আ ইন ইন করব। আ এমনভাবে ইন করব, এমনভাবে ইন্টারলিঙ্ক করব বিষয়গুলোর সঙ্গে, যেহেতু আমরা কি করতে পারি যেন জিনিসগুলো মনে থাকে যেন। ঠিক আছে? আমরা মেমোরাইজ করব না, মুখস্থ করব না। আমরা কি রাখবো? মনে রাখবো জিনিসগুলো সুন্দরভাবে। ইমাজিনেশন এর মাধ্যমে আমরা সুন্দরভাবে সেগুলোকে আমাদের মেমোরিতে সেগুলোকে রাখবো, মেমোরাইজ করে রাখবো। কিন্তু একদমই রাট্টা মারবো না। রাট্টা যেটা বোঝো, সেই রাট্টাটা কিন্তু আমরা এখানে মারব না। সো শুরু করছি আমরা মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া। ওকে? সো দেখো এখানে যে আমরা মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার সবশেষে যে পার্টটা দেখি, সেই পার্টটা কি? পার্টিশন। সেই পার্টটা কি? পার্টিশন অফ ইন্ডিয়া এবং ফ্রিডম অফ ইন্ডিয়া। আমরা 1947 সালে স্বাধীনতা লাভ করছি এবং আমাদের দেশ স্বাধীন হয়ে যাচ্ছে। এই দুটো পার্টি তো আমরা দেখি মডার্ন হিস্ট্রির সব থেকে শেষে। এখান থেকেই আমাদের শুরু হবে, এখান থেকেই আমাদের ক্লাসটা শুরু হবে। কি দেখো এখান থেকে যে ফ্রিডম যখন আমরা পাচ্ছি, আমরা স্বাধীনতা লাভ যখন করছি, এর মানে আমরা কারো অধীনে ছিলাম, কারো গোলাম ছিলাম, কোনো দেশের অধীনে ছিলাম। এখানে গোলাম ইন দ্য সেন্স অফ ডমিনিয়ন, কোনো দেশের আমরা উপনিবেশ ছিলাম। ক্লিয়ার? যদি আমরা উপনিবেশ থাকি, তাহলে কোন দেশের উপনিবেশ ছিলাম, কোন দেশের অধীনে ছিলাম? সেটা হচ্ছে ব্রিটেন। কিভাবে? ব্রিটেন থেকে একটা কোম্পানি এসেছিল যার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিষয়টা আমরা ডিটেলসে পড়বো। তার আগে বলে দিই, শুধু কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল? না। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু আসেনি, প্রচুর পরিমাণে অন্যান্য ইউরোপীয় কোম্পানিগুলো এসেছিল এবং যাদের মধ্যে সবথেকে আগে এসেছিল সেটা হচ্ছে পর্তুগালের কোম্পানি এস্টাডো দা ইন্ডিয়া। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা কি করব? ভারতের মডার্ন হিস্ট্রিটা শুরু করব কিভাবে? আমরা দেখব এই মডার্ন হিস্ট্রিতে কিভাবে দেখব ইউরোপের পর্তুগাল থেকে একটা কোম্পানি প্রথমে ভারতে আসে, তার দেখাদেখি অন্যান্য কোম্পানিগুলো ভারতে আসে। সেই কোম্পানির মধ্যে ইআইসি, যেটি একটি প্রাইভেট কোম্পানি, এই কোম্পানিটি টিকে যায় ভারতে এবং এই কোম্পানিটি 1600 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে এবং ধীরে ধীরে আমরা দেখব 1757 সালে এটি একটি পলিটিক্যাল পাওয়ারে তৈরি হয়, পলিটিক্যাল পাওয়ারে পরিণত হয় এবং ধীরে ধীরে 1857 খ্রিস্টাব্দে আমরা দেখব এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দেশের ছিল, অর্থাৎ ব্রিটেন, কিভাবে আমাদের দেশের উপরে একদম পুরোপুরিভাবে আমাদের দেশটাকে ক্যাপচার করে নেয় এবং তার আমরা গোলাম হয়ে যাই, আমরা তার অধীনে হয়ে যাই। যেটা 1757 থেকে শুরু হয়েছিল, কিন্তু পুরোপুরি যে ব্রিটিশ ক্রাউন যখন নিজের হাতে দায়িত্ব নিয়েছিল 1857 খ্রিস্টাব্দে। তাহলে আমরা দেখবো এই 1757 খ্রিস্টাব্দ থেকে কিভাবে ব্রিটিশ আমাদেরকে পরাজিত করলো, কিভাবে তার অধীনে করলো, আমরা তাদের বিরুদ্ধে কি কি সংগ্রাম করলাম, কি কি লড়াই করলাম, আমরা কি কি সংস্কার হলো, কি কি আন্দোলন হলো, কি কি ব্রিটিশরা আইন আনলো, তারপরে ধীরে ধীরে তাদেরকে কিভাবে আমরা বিতাড়িত করলাম। এই পুরো হিস্ট্রিটাই কিন্তু হচ্ছে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইজ ইট ক্লিয়ার অর নট? তাহলে বোঝাতে পারলাম যে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে আমরা কি কি পড়বো এবং থেকে আমরা শুরু করব। এরপরের প্রশ্নটা আসে যে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া, আপনি তো বললেন ঠিকই আছে, তাহলে শুরু করবো থেকে? আমরা দেখবো কি বিষয়টা, যে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া বিশাল একটা কিন্তু বিশাল একটা পোর্শন, বিশাল একটা চ্যাপ্টার। তাহলে আমরা যদি ঢুকবো কোন দিক দিয়ে, আমরা মডার্ন হিস্ট্রি দিয়ে প্রবেশ করবো কোন দিক দিয়ে, এন্ট্রি লাইন কোনটা হবে আমাদের?
সেই এন্ট্রি গেটটা হচ্ছে ইউনিট 1। আমি এখানে নাম দিয়েছি ইউনিট 1। ইউনিট 1 এন্ট্রি গেট বলতে আমি কি বোঝাচ্ছি? দেখো, আমাদের এই ৩টে পোরশনের মাধ্যমে দিয়ে আমরা কিন্তু মডার্ন হিস্ট্রিতে প্রবেশ করব। ১ নাম্বারটা কি? এটা হচ্ছে এন্ট্রি অফ ইউরেনিয়ান লেটার মুঘল এম্পায়ার ইন্ডিয়ান ইন 18th সেঞ্চুরি। একটা জিনিস মাথায় রাখবে, আমি একটা কথা বলবো, তোমরা জিনিসটাকে কল্পনা করবে। ইন্টারলিঙ্ক করবো আমরা ৩টে বিষয়ের মধ্যে। চলে যাও ঔরঙ্গজেবের মৃত্যুতে চলে যাও। ১৭০৭ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। এবং সেই সময়ে যদি আমরা লক্ষ্য করি যে মুঘল সাম্রাজ্যটা কেন্দ্রীয় শক্তি ছিল, এবং ঔরঙ্গজেবের যখনই মৃত্যু হচ্ছে তখনই কেন্দ্রীয় শক্তি তথা মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করছে। ঔরঙ্গজেবের মৃত্যুর পরে তার পরবর্তী যে শাসকরা ছিল তারা একদমই অযোগ্য ছিল, এবং ধীরে ধীরে আমরা দেখব মুঘল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করছে। এবং মুঘল সাম্রাজ্য যে যে স্থানীয় রাজ্যগুলো নিয়ে গঠিত ছিল, যেমন আমাদের এখানে বাংলা, অযোধ্যা, দাক্ষিণাত্যে চলে গেলে আমরা যদি মহীশূর, হায়দ্রাবাদ, এই স্বাধীন রাজ্যগুলো মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে নিজেদের কি করলো? স্বাধীনতা ঘোষণা করলো, নিজেদেরকে স্বাধীন রূপে ঘোষণা করলো, এবং তারা নিজেরা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতে শুরু করলো, এবং একে অপরের সঙ্গে অন্তর্কলহে লিপ্ত হলো। ঠিক এই সময় আমরা দেখব, ঠিক এই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের অবস্থা যখন এই ভারতবর্ষের সিচুয়েশন যখন এই সিনারিও চলছে, ঠিক এই সিনারিওতে থার্ড পার্টি হিসাবে ইউরোপিয়ানরা তো আগেই এন্ট্রি মেরে দিয়েছে। এবার এইখানে ইউরোপীয়রা কি করবে? এই পরিস্থিতিটাকে কাজে লাগাবে। কি পরিস্থিতি কাজে লাগাবে? মোগল সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তি দুর্বল, নেই, কেন্দ্রীয় শক্তি নেই। কেন্দ্রীয় শক্তি বলতে দুর্বল একটা শক্তি নেই বলা চলে। আঞ্চলিক রাজ্যগুলো আছে, তারা নিজেদের মধ্যে অন্তর্কলহে লিপ্ত আছে। এই সুযোগে কি করবে? ইউরোপিয়ানরা এন্ট্রি নেবে, এবং ইউরোপিয়ান গোষ্ঠীর মধ্যে ইআইসি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করবে? ধীরে ধীরে প্রত্যেকটা আঞ্চলিক রাজ্যগুলোকে হারিয়ে ফেলবে, ডিফিট করবে, এবং তাদের এরিয়া দখল করবে, তথা ভারতবর্ষকে এইভাবে তারা তাদের কবজায় আনবে। এই পুরো জিনিসটাই হচ্ছে ইউনিট 1। আমরা ধীরে ধীরে ৩টে ইন্ট্রোডাকশন ক্লাসের মাধ্যমে এই মডার্ন হিস্ট্রির ইউনিট 1টা কমপ্লিট করব। ওকে, সো যদি আমরা আজকের ইন্ট্রোডাকশন পোর্শনটা হবে এন্ট্রি অফ ইউরোপিয়ানস, অর্থাৎ কোন কোন ইউরোপীয় গোষ্ঠী এসেছিল তার ডিটেলসে আমরা দেখব। খুবই ইম্পর্টেন্ট, এই পোর্শনটা যদি তোমরা না পড়ো এটা বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে না, এবং তারপরে সো ওয়ান সো ওয়ান সো ওয়ান। একটা জিনিস না বুঝতে পারলে আর একটা জিনিস বুঝতে পারবে না, মেমোরি লস হয়ে যাবে। ওকে, তোমরা ইন্টারলিঙ্ক করতে পারবে না কোনো বিষয়ের সঙ্গে। তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম যে এইখানে আমরা কিভাবে শুরু করব মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়া। তাহলে আমরা দেখলাম যে এন্ট্রি অফ ইউরোপিয়ানস হচ্ছে মুঘল সাম্রাজ্য দুর্বল এবং আঞ্চলিক রাজ্যগুলো। ৩টে ভিডিওতে আমরা দেখব ডিটেলসে সিরাজদৌল্লার সম্বন্ধে কিভাবে তারা, তোমরা দেখবে এই যে ইন্ডিয়া ইন 18th সেঞ্চুরি, অর্থাৎ যে আমি স্বাধীন রাজ্যগুলোর কথা বললাম, এই স্বাধীন রাজ্যগুলোর মধ্যে তোমরা লক্ষ্য করবে যে ইংরেজদের সঙ্গে সিরাজদৌল্লার কিভাবে যুদ্ধ হলো, ইংরেজদের সঙ্গে নিজামের কিভাবে যুদ্ধ হলো, ইংরেজদের সঙ্গে শিখদের কিভাবে যুদ্ধ হলো, ইংরেজদের সঙ্গে মারাঠার কিভাবে যুদ্ধ হলো, তারপর ইংরেজদের সঙ্গে তাদের যে অন্যান্য বণিক গোষ্ঠী এসেছিল ফরাসিদের সঙ্গে কিভাবে যুদ্ধ হলো। এই জিনিসগুলো কিভাবে তারা সবাইকে হারিয়ে ফেলে ভারতবর্ষে তাদের মনোপলি বা একক একক মানে যেটা বলবো তোমার আধিপত্য বিস্তারই করলো। ঠিক আছে, এই পুরো জিনিসটাই কিন্তু আমরা লক্ষ্য ধীরে 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 কমপ্লিট করব। আজকে আমরা দেখবো এন্ট্রি অফ ইউরোপিয়ানস। এন্ট্রি অফ ইউরোপিয়ানস আই থিঙ্ক এতদূর পর্যন্ত যেটা আমি বললাম সেটা আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি। ক্লিয়ার বিষয়টা? তাহলে এন্ট্রি অফ ইউরোপিয়ানস অর্থাৎ কোন কোন বণিক গোষ্ঠী এসেছিল, কিভাবে আসলো, কেন এসেছিল, এভরিথিং কিন্তু আজকের এই সেশনে আমরা কভার করব। এবং খুবই ইম্পর্টেন্ট, মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া যদি বুঝতে চাও আজকের এই লেসনটি পুরোপুরি তোমাদেরকে দেখতেই হবে, তবেই কিন্তু তোমাদের একটা বেস ফাউন্ডেশনটা তৈরি হবে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে। তাহলে আমরা কি দেখব যে আমরা যদি দেখি যে ইউরোপিয়ানসরা তো আধিপত্য দখল করলো, তাহলে যারা এসেছিল আরেকটু আগে এসেছিল, তারা 1500 শতাব্দীতে আমাদের একটু ফিরে যেতে হবে। এটা তো আমরা 18 শতাব্দীতে আছি, আমাদের কি করতে হবে? একটু 1500 শতাব্দীতে ফিরে যেতে হবে, যে তারা যখন আসছিল কিভাবে আসছিল। ঠিক আছে, তারা তখন কে প্রথমে এসেছিল, কিভাবে এসেছিল, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। তো আমরা আপাতত এই মুঘল সাম্রাজ্য এবং ইন্ডিয়া ইন 18th সেঞ্চুরিকে এটাকে কাছে রেখে একটু আমরা পেছনের দিকে ফিরে যাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আমরা একটু ফিরে এসেছি 1500 শতাব্দীতে। লক্ষ্য করো এখানে আমাদের এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ, এবং এইটা হচ্ছে নর্থ আমেরিকা কন্টিনেন্ট, এটা হচ্ছে সাউথ আমেরিকা, তারপরে এটা হচ্ছে তোমাদের আফ্রিকা, এই পোর্শনটা হচ্ছে ইউরোপ, এবং এটা হচ্ছে এশিয়া, এবং এদিকে অস্ট্রেলিয়া রয়েছে। তো একটা বিষয় লক্ষ্য করো, 1500 শতাব্দীতে তখন পুরো পৃথিবীতে দুটো মানে গ্রেট পাওয়ার যেটাকে বলে, দুটো শক্তি এমার্জিং করছিল। দুটো শক্তির এমার্জেন্স হয়েছিল, সেটা হচ্ছে একটা স্পেন এবং আরেকটা পর্তুগাল। বিষয়টা বুঝতে পারলে কিনা?
আমি কি বোঝাতে পারলাম এই বিষয়টা? 1500 শতাব্দীতে ফিরে যাও, তখন দুটো শক্তির, ইউরোপের দুটো দেশের মধ্যে দুটো শক্তির এমার্জেন্স হচ্ছিল, একটা স্পেন একটা পর্তুগাল। আমেরিকা ইংল্যান্ড সবাই কিচ্ছু নেই তখন। ঠিক আছে, তখন কি ছিল, স্পেন এবং পর্তুগাল সেই 1500 শতাব্দীতে দুটো শক্তির মানে এমার্জেন্স হচ্ছিল। সেই স্পেন এবং পর্তুগাল কোথায় তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে স্পেন এবং এটা হচ্ছে পর্তুগাল। ঠিক আছে, আফ্রিকার ঠিক উপরের দিকে এই মরক্কো দিয়ে আমরা যদি ঠিক চলে যাই, এখানে আমরা দেখতে পাবো স্পেন এবং পর্তুগাল। ঠিক এই সময় কি হচ্ছিল, তোমরা যখন ওয়ার্ল্ড হিস্ট্রি পড়বে তখন তোমরা এটা জানতে পারবে যে সেই সময় ইউরোপে রেনেসাঁস দেখা দিচ্ছিল, অর্থাৎ নবজাগরণ হয়েছিল সেই সময়। তো আমরা কি দেখতে পাবো, ইউরোপে সেই সময় কি ছিল, তাদের মানসিক বিকাশ লাভ করলো তারা। বিভিন্ন নতুন নতুন টেকনোলজি তারা আবিষ্কার করলো, যেমন তাদের মধ্যে উন্নত টেকনোলজিটা হলো শিপ মেকিং টেকনোলজি। এই প্রভূত কারণের জন্য তারা কি করলো, বাইরে নতুন নতুন জায়গা আবিষ্কার করার জন্য তারা সচেষ্ট হলো। এবং ঠিক এই জন্যই তারা কি করলো, আরেকটা কারণের জন্য তাদের দেশে তখন মশলার অধিক প্রয়োজন হতে শুরু করলো ইউরোপ মহাদেশে। বিশেষত ইউরোপ মহাদেশে মশলার প্রয়োজন হতে শুরু করলো, এবং বিশেষত যখন স্পেন এবং পর্তুগাল একটা নতুন এমার্জেন্স করছিল পাওয়ার হিসাবে, নিউ পাওয়ার হিসাবে এমার্জেন্স যখন করছিল, তখন তাদের কাছে এইটা ক্ষমতাটা ছিল যে তারা জাহাজ নিয়ে অন্যান্য জায়গা আবিষ্কার করতে পারে বা অন্যান্য জায়গাতে ট্রেড করতে পারে। এবং তারা কি করতো, এই যে ট্রপিক্যাল এরিয়া দেখতে পাচ্ছ, এটা এই যে নিরক্ষরেখার যে আশেপাশে এই যে ইন্ডিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই এরিয়াগুলোতে কি পাওয়া যেত, মশলা প্রচুর পরিমাণে পাওয়া যেত। তখন তারা কি চেষ্টা করলো, এই স্পেন এবং পর্তুগাল এই বা তথা ইউরোপীয় মহাদেশে যে দেশগুলো, তারা মশলার খোঁজে এই এরিয়াটাতে আসার চেষ্টা করলো। এবং আসার চেষ্টা করলেই তো হবে না, সবাই তো পারবে না। তো সেই সময় যেটা সুপার পাওয়ার ছিল স্পেন এবং পর্তুগাল, এরাই প্রথমে চেষ্টা করলো। এবং প্রথমে পর্তুগালই চেষ্টা করলো। আরেকটা বিষয় লক্ষ্য করো, আমরা যদি এইখান থেকে লক্ষ্য করি, আই থিঙ্ক তোমাদের এই জিনিসটা আমি বোঝাতে পারলাম। 1488 খ্রিস্টাব্দে বার্থালোমিও দিয়াস নামে এক পর্তুগিজ নেভিগেটর কি করলো, প্রথম পর্তুগিজ নেভিগেটর কি করলো, প্রথম জাহাজ নিয়ে, তার যে শিপ নিয়ে রওনা দিল সমুদ্র পথে, নর্থ আটলান্টিক বরাবর। ঠিক আছে, তো আমরা দেখব এইভাবে তিনি এই পর্তুগাল থেকে শুরু করে লং সি, এটা হচ্ছে আটলান্টিক সি, এইভাবে তিনি কি করলেন, সাউথ আফ্রিকার এইখানে কেপ অফ গুড টাউনে পৌঁছালেন। ঠিক আছে, তিনি কোথায় পৌঁছালেন, কেপ অফ গুড, তিনি এখানে পৌঁছালেন সাউথ আফ্রিকার এই পোর্শনটাতে। আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলে দিই যে বার্থালোমিও দিয়াজই ছিল প্রথম পর্তুগিজ নাবিক বা ইউরোপীয় নাবিক যিনি এই নর্থ আটলান্টিকটা ক্রস করে এসেছিলেন। কেন কেন এরকম বলছি, আর এর আগেও কিন্তু অনেকে চেষ্টা করেছিল কিন্তু এই পোর্শনটাকে পার হতে পারেনি। এর কারণ হচ্ছে এখানে এই নিরক্ষরেখার এই স্থানটাতে আমরা দেখতে পাই গর্জনশীল চল্লিশা, প্রচুর পরিমাণে হাওয়া হয় এই সময়টাতে। তাই যারা যারা জাহাজ নিয়ে এই পোর্শনে এসেছিল, এই এই জায়গাতে এসেই তারা সেই দমকা হাওয়ার ভয়ে তারা আবার ঘুরে গেছিল। এই সমস্ত ভয় জয় করেই বার্থোলোমিও দিয়াস 1488 খ্রিস্টাব্দে প্রথম আটলান্টিক মহাসাগর পার হয়ে এখানে সাউথ আফ্রিকাতে তিনি আসেন এবং কেপ অফ গুড টাউনে এসে উপস্থিত হন। তিনি তখনও কিন্তু ভারতের খোঁজ পাননি। তাহলে আই থিঙ্ক এটা বোঝাতে পারলাম। নেক্সট আবার তাদের 1493 খ্রিস্টাব্দের দিকে, 1493 খ্রিস্টাব্দে কলম্বাস কি করলো, যিনি একজন ইটালিয়ান নেভিগেটর ছিল, এই কলম্বাস কি করলেন, তিনি ভারতে আসার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। এই স্থানগুলোতে আসার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন, তিনি ইন্ডিয়া খোঁজে তিনি রওনা দিলেন। আরেকটা বিষয় আমি একটা কথা বলে দিই, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, ইউরোপীয়রা ভারতে আসার চেষ্টা করছিলেন কেন? আমি যেটা বলে দিলাম, মশলার খোঁজ, রেনেসাঁস হলো, নবজাগরণ হলো, শিপ বিল্ডিং টেকনোলজি তারা আবিষ্কার করলো, এই কারণগুলোর জন্য তারা ইন্ডিয়াতে আসলো। দ্বিতীয় প্রশ্ন, এই ইউরোপীয়রা কি প্রথমেই ইন্ডিয়াতে এই প্রথম আসার চেষ্টা করছে, না আগেও আসার চেষ্টা করছিল? তারা এসেছে, ইন্ডিয়ার সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য ছিল, অ্যানিসিয়েন্ট টাইম থেকেই ইন্ডিয়ার সঙ্গে তাদের ট্রেড ছিল। কিন্তু 1453 খ্রিস্টাব্দে এই তার্কিতে অটোমান এম্পায়ার দেখা দেয়। এই অটোমান এম্পায়ারের আধিপত্য ছিল 1453 খ্রিস্টাব্দে তুর্কিতে। এবং এই জন্য এই যে স্থলপথটা কি করে দেয়, এরা ব্লক করে দেয় ইউরোপিয়ানদের জন্য ভারতে আসার, এই দিকে আসার জন্য এই স্থলপথটাকে তারা ব্লক করে দেয়। এই জন্য তারা সি রুট খুঁজতে, নতুন পথ আবিষ্কার করতে তারা বাধ্য হয়েছিল। ইজ ইট ক্লিয়ার? আমি কয়েকটা পয়েন্ট বোঝাতে পারলাম যে কেন আসতে চেষ্টা করেছিল।
যদি আসে তাহলে কেন স্থলপথে আসেনি? উত্তরটা পেয়ে গেলে। আর যদি সি রুটে আসে তাহলে কেন সি রুটে আসলো? তাহলে সি রুট আবিষ্কার করার মধ্যে প্রথম যিনি ছিলেন তিনি বার্থোলোমিও দিয়াস। তিনি কি করলেন? প্রথম তিনি এই স্থানটায় এসে পৌঁছালেন কেপ অফ গুড টাউনে। কিন্তু তিনি তখনও অ্যারাবিয়ান সি পার করে ভারতে এসে পৌঁছাননি। তারপরে 1493 খ্রিস্টাব্দের দিকে আমরা দেখতে পাই যে এখানে কলম্বাস তিনি কি করলেন? তিনি ভেবেছিলেন যে পৃথিবী গোল। যদি আমি এক স্থান থেকে যাত্রা শুরু করি তাহলে আরেক স্থানে গিয়ে পৌঁছাবো। এইজন্য তিনি কি করলেন? এইখান থেকে শুরু করে তিনি রওনা দিলেন এবং রওনা দিয়ে কি করলেন? ভারতে না পৌঁছে এই যে এখানে দ্বীপগুলো আছে ছোট, ছোট দ্বীপ। এখানে ক্যারিবিয়ান সি এবং এই ক্যারিবিয়ান সিতে অনেক ছোট, ছোট দ্বীপ আছে। এই দ্বীপগুলোতে গিয়ে তিনি পৌঁছলেন এবং সেখানেই তিনি মনে করলেন যে এটাই হয়তো ভারত। কিন্তু তিনি যখন ভুলটা বুঝতে পারলেন কখন? যখন তিনি সেখানে ভারতে যে জিনিসগুলো পাওয়ার কথা মসলা-টসলা এই জিনিসগুলো কিছুই পেলেন না। তখন তার ভুল ভাঙলো এবং তিনি মনে করলেন যে আমি ভুল জায়গায় চলে এসেছি এবং সেই জায়গাটার নাম কি করা হলো? ওয়েস্ট ইন্ডিজ নাম করা হলো। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখান থেকে কি, কি পয়েন্ট ক্লিয়ার হলো? আমরা দেখলাম বার্থোলোমিও দিয়াস এসেছিল, তারপরে এসেছিল কলম্বাস। কলম্বাস ভারত খোঁজ করতে এসেছিল কিন্তু তিনি কি করলেন? আমেরিকা চলে গেলেন, নর্থ আমেরিকাতে চলে গেলেন। ইজ ইট ক্লিয়ার? এবং তিনি সেই দ্বীপে পৌঁছলেন, নর্থ আমেরিকার একটা দ্বীপে পৌঁছলেন এবং সেই দ্বীপে পৌঁছে সেখানকার নাম দিলেন তিনি ওয়েস্ট ইন্ডিজ। ইজ ইট ক্লিয়ার অর নট? কিন্তু এখন একটা প্রশ্ন, যদি আমাদের এখন আসতে হতো তাহলে কিভাবে আসতাম আমরা? স্পেন থেকে যদি পর্তুগাল থেকে আমাদের যদি এখন ভারতে আসতে হবে তাহলে কি করতে হবে? এই পর্তুগাল থেকে এটা মেডিটেরিয়ান সি পার হতে হবে। এখানে আছে সুয়েজ ক্যানেল। ঠিক আছে? এই সুয়েজ ক্যানেল দিয়ে পার হয়ে এই রেড সিতে এখানে গালফ অফ সুয়েজ পার হয়ে আমরা দেখতে পাচ্ছি রেড সি এবং রেড সি পার হয়ে আমরা এখানে গালফ অফ আদিন দিয়ে আমরা এখান থেকে চলে আসবো অ্যারাবিয়ান সিতে। ইজ ইট ক্লিয়ার? তো বিষয়টা আমি বোঝাতে পারলাম যে কিভাবে এখন আসা যায় আর তখন এই সুয়েজ ক্যানেল ছিল না। এর ফলেই তারা সমুদ্র পথে আসতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কি আমরা দেখলাম যে পর্তুগাল থেকে ভারতে আসার মানে সি রুট আবিষ্কার হয়েছে এখনো? আবিষ্কার হয়নি। প্রথম চেষ্টা বার্থোলোমিও দিয়াস তিনি 1488 খ্রিস্টাব্দে কেপ অফ গুড টাউনে গিয়ে পৌঁছালেন এবং দ্বিতীয় প্রচেষ্টা কলম্বাস তিনি ভারতে না এসে আমেরিকা গিয়ে পৌঁছে গেলেন। তৃতীয় 1498 খ্রিস্টাব্দে আমরা দেখব যে ভাস্কো দা গামা তিনি প্রথম পর্তুগিজ নাবিক ছিলেন যিনি কি করলেন পুরোপুরি একদম সেই আটলান্টিক মহাসাগর পার হয়ে ইন্ডিয়ান ওশিয়ান পার হয়ে অ্যারাবিয়ান সিতে মোহাম্মদ আজিজ নামক একজন আহ, নাবিকের সহায়তায় তিনি কালিকট বন্দরে এসে পৌঁছালেন। আই থিঙ্ক বোঝাতে পারলাম। তিনি কালিকট এসে পৌঁছালেন। কালিকটটা কোথায় দেখে নিই। তাহলে তিনি কি করলেন? এই পর্তুগাল দিয়ে শুরু করে এইখান দিয়ে শুরু করে মাদাগাস্কার দিয়ে শুরু করে এখানে গিয়ে পৌঁছালেন। তিনি এই পর্তুগাল থেকে শুরু করে এই সি রুট ধরে তিনি কোথায় আসলেন? এইখানে চলে আসলেন তিনি। বোঝাতে পারলাম কিনা? কালিকটে এসে পৌঁছলেন 1498 খ্রিস্টাব্দে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি পড়লাম? তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে কি, আমরা যদি আরেকবার ইয়েতে চলে যাই। ওকে, সো আমরা দেখছিলাম যে এন্ট্রি অফ ইউরোপিয়ানের মধ্যে আমরা প্রথমে দেখলাম যে প্রথমে পর্তুগালরা ভারতে আসার চেষ্টা করছিল এবং প্রথমে যারা এসেছিল পর্তুগালি, এই পর্তুগালিদের মধ্যে প্রথম কে ছিল? ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে প্রথম তিনি এসে পৌঁছালেন কোথায়? কালিকাট বন্দরে। তিনি এসে প্রথম পৌঁছলেন কোথায়? কালিকাট বন্দরে। এবং কালিকাট বন্দরের তখন রাজা ছিল জামোরিন। জামোরিন রাজা ছিলেন এবং এই জামোরিন তাকে কি করলো? প্রচুর পরিমাণে স্বাগত জানালো। এবং এই যে ভাস্কো দা গামা পর্তুগাল থেকে যখন এই ইন্ডিয়াতে আসলেন তার যে খরচটা হয়েছিল, তিনি যখন রিটার্ন গেলেন তার দেশে তখন তিনি 60 গুণ লাভ করলেন এবং এই 60 গুণ লাভের খবরটাই তিনি তার দেশের যে প্রিন্স ছিল হেনরি দ্য নেভিগেটর, সেই হেনরি দ্য নেভিগেটরকে বললেন। তাহলে প্রথমে আমরা কি কি পয়েন্ট দেখলাম? যে ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে এলেন। তিনি কালিকাটে এসে পৌঁছালেন এবং এখান থেকে একটা প্রশ্ন, কে প্রথম সি রুট আবিষ্কার করেছিল ইউরোপ এবং ইন্ডিয়ার মধ্যে? তাহলে কি হবে উত্তর? ভাস্কো দা গামা। কত খ্রিস্টাব্দে? 1498 খ্রিস্টাব্দে। কোন বন্দরে এসে পৌঁছলেন? কালিকাট বন্দরে এসে পৌঁছলেন। ঠিক আছে? কালিকাটের রাজা কে ছিলেন? জামোরিন রাজা ছিলেন সেই সময়। তিনি কি করলেন? আবার ব্যাক গেলেন পর্তুগালে, গিয়ে তার যে প্রিন্স ছিল হেনরি দ্য নেভিগেটরকে বললেন যে ভারতে যদি আমরা ব্যবসা বাণিজ্য করি তাহলে এরকম এরকম পসিবিলিটিস রয়েছে। ভারতে ব্যবসা বাণিজ্য করার পসিবিলিটিস তিনি কি তার দেশের হেনরি দ্য নেভিগেটরকে বললেন। এবার হেনরি দ্য নেভিগেটর অর্থাৎ সেখানকার যে প্রিন্স তিনি ভাবলেন যে এটা ভালো প্রস্তাব এবং ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য তারা সেখানে একটা কোম্পানি ফাউন্ড করলো।
কোম্পানিটার নাম হচ্ছে এস্টাডো দ্য ইন্ডিয়া। নাম কি? এস্টাডো দ্য ইন্ডিয়া, নোট করতে হবে। এস্টাডো দ্য ইন্ডিয়া তারা সেখানে আবিষ্কার করলো, এবং এটা কি ছিল, সরকারের দ্বারা যেহেতু এটা কোম্পানিটা তৈরি হলো, সেহেতু এটা কি ছিল, একটা গভর্নমেন্ট কোম্পানি ছিল। গভর্নমেন্ট কোম্পানি বলতে আমাদের দেশে যেমন এরকম ওএনজিসি, এরকম একটা পাবলিক সেক্টর কোম্পানি ছিল সেই সময়। তাহলে আমরা কি দেখলাম এই পর্যন্ত? আমরা কি দেখলাম এই পর্যন্ত? আমরা দেখলাম যে দেখতে পাচ্ছি এন্ট্রি অফ ইউরোপিয়ানদের মধ্যে প্রথম বণিক গোষ্ঠী পর্তুগাল। এই পর্তুগালিরা প্রথম ভারতে এসেছিল, তাদের মধ্যে প্রথম ছিল ভাস্কো দা গামা। 1498 খ্রিস্টাব্দে কালিকটে এসে পৌঁছালেন। কালিকটের রাজা ছিল জামুরিন, এবং সেই জামুরিন কি করলো, তাকে স্বাগত জানালো। আমরা কালিকটের যদি ম্যাপটা একবার দেখে নিই, এখানে কালিকটের ম্যাপটা দেখলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। কালিকট হচ্ছে এইরকম জায়গাতে কালিকট অবস্থিত, তাই না? কালিকট ঠিক এরকম জায়গাতে অবস্থিত, কালিকট, ঠিক আছে? কালিকট ঠিক এইরকম জায়গাতে কালিকট অবস্থিত। আর তারা এসেছিল কোথায়? এই পর্তুগাল থেকে। এই যে এই সি রুট দিয়ে তারা এই কালিকটে এসে পৌঁছালেন। ইজ ইট ক্লিয়ার অর নট? এটা বোঝাতে পারলাম? তাহলে প্রথমে কি, ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে পর্তুগাল থেকে এই কালিকটে এসে পৌঁছালেন, এবং জামোরিন স্বাগত করলেন, ব্যাক গেলেন, রাজাকে বললেন, তা রাজা কি করলো, একটা কোম্পানি প্রতিষ্ঠা করলো, নাম হচ্ছে এস্টাডো দা ইন্ডিয়া। এটা সরকারি কোম্পানি ছিল, এবং আমরা পরবর্তীতে গিয়ে দেখব এই সরকারি কোম্পানির জন্যই পর্তুগালিরা ভারতে টিকতে পারেনি। সো এবার আমাদের প্রশ্ন, যে এখানে ফার্স্ট ফ্যাক্টরি কালিকটে, তারা ফ্যাক্টরি, এবং যখনই পর্তুগালরা এই এস্টাডো দা ইন্ডিয়া ভারতে আসবে, তখনই কি করা হলো দেখতে পাবো আমরা, তারা ফ্যাক্টরি স্থাপনের চেষ্টা করবে। ফ্যাক্টরি বলতে কি? ফ্যাক্টরি বলতে এখনকার মতো ফ্যাক্টরি না, তখনকার ফ্যাক্টরি বলতে এমন একটা প্লেস, যেই প্লেসে কি হবে, তারা যে ব্যবসা বাণিজ্য করে এসে বা পুরো ভারত থেকে এনে যে জিনিসগুলো রাখবে, যেগুলো আবার সি রুটের মাধ্যমে তারা তাদের দেশে ফেরত পাঠাবে, বা তাদের সেখানে জাহাজ থাকবে, তাদের সেখানে ছোটোখাটো কয়েকটা অফিস থাকবে, এই জিনিসগুলোকে তাদেরকে বলা হতো ফ্যাক্টরি, বা ঘোড়া টোড়া এই সমস্ত জিনিসগুলোকে। অর্থাৎ আমদানি ও রপ্তানির জিনিসগুলোকে রাখার জন্য যে জায়গাটা প্রয়োজন ছিল, সেটাকে বলা হতো তখনকার দিনে ফ্যাক্টরি বলা হতো। তো এরকম একটা ফ্যাক্টরি কালিকটে স্থাপন করার তারা চেষ্টা করলো, কিন্তু জামুরিন যে বলেছিলাম যে ভাস্কো দা গামা, সেই ভাস্কো দা গামা, যিনি ভাস্কো দা গামাকে যে গভর্নমেন্ট স্বাগত জানিয়েছিল, সেই জামুরিন গভর্নমেন্ট কি করলো, এই কালিকটের যে ফ্যাক্টরিটা সেটাকে বন্ধ করে দিল, ব্যান করে দিল। ঠিক এই কারণেই আমরা দেখতে পাই ফার্স্ট ফ্যাক্টরি কালিকটে না হয়ে কোচি, কালিকটের যে ম্যাপটা দেখালাম, সেই কালিকটের ম্যাপের কিছুটা নিচে কোচি অবস্থিত, সেই কোচিতে তাদের ফার্স্ট ফ্যাক্টরি খুলতে হলো 1503 খ্রিস্টাব্দে। এবং সেখানে তারা ফ্যাক্টরি খুলে সেখানে প্রচুর পরিমাণে কালো ঝালের, কালো লঙ্কার ব্যবসা কিন্তু তারা শুরু করলো সেখানে। যেখানে প্রশ্নটা কি, যে এস্টাডো দা ইন্ডিয়া, যে ভারতে পর্তুগালের যে কোম্পানিটা ভারতে এসেছিল, সেই কোম্পানির নাম কি? এস্টাডো দা ইন্ডিয়া। ঠিক আছে? যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ থেকে এসেছিল, সেরকম পর্তুগালের কোম্পানির নাম কি? এস্টাডো দা ইন্ডিয়া। সেই এস্টাডো দা ইন্ডিয়ার হাইকোয়ার্টার কোথায় ছিল, হেডকোয়ার্টার কোথায় ছিল? কোচিতে। ফার্স্ট ফ্যাক্টরি কালিকটে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ব্যান হয়ে যায়। এই জন্য ফার্স্ট ফ্যাক্টরি হয় কোচিতে 1503 খ্রিস্টাব্দে, যেখানে তারা কালো ব্যবসার, সেখানে ব্যবসা, কালো কালো লঙ্কার ব্যবসা শুরু করলো। ফার্স্ট গভর্নর, অর্থাৎ সেই কোম্পানির ফার্স্ট গভর্নর, বা এখনকার দিনে আমরা সিইও যেটাকে বলি, সেই ফার্স্ট সিইও ছিল ফ্রান্সিসকো ডি আলমেডা। খুব ইম্পর্টেন্ট একটা নাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই তোমার এস্টাডো দ্য ইন্ডিয়ায় প্রথম বৈদেশিক ফরেন কোম্পানি যে ভারতে এসে ব্যবসা বাণিজ্য শুরু করলো, তার প্রথম গভর্নর ছিল ফ্রান্সিসকো ডি আলমেডা। 1505 খ্রিস্টাব্দ থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত তার কার্যকাল ছিল। তো এইখানে আমরা লক্ষ্য করছি যে তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে প্রশ্নগুলো কি কি হতে পারে? প্রশ্নগুলো হতে পারে, কে প্রথম সি রুট আবিষ্কার করেছিল, কত খ্রিস্টাব্দে, কোথায় এসেছিল, কে স্বাগত জানালো, কবে ফেরত গেল, ফেরত গিয়ে কি কোম্পানি তৈরি হলো, সেই কোম্পানিটার প্রথম গভর্নর কে ছিল? ফ্রান্সিসকো ডি আলমেডা। এই ফ্রান্সিসকো ডি আলমেডা থেকে প্রশ্ন হতে পারে, ভারতে যে কোম্পানিটা এসেছিল পর্তুগালে, তার প্রথম সিইও গভর্নর কে ছিল? আর ব্লু ওয়াটার পলিসি, যখনই তোমরা কোথাও দেখবে ব্লু ওয়াটার পলিসি কি, এই ব্লু ওয়াটার পলিসি আমাদের যদি জানতে হয়, আমরা একটু ম্যাপে ফেরত যাব। এই ব্লু ওয়াটার পলিসি হচ্ছে কি, দেখো এখানে, যে এখানে পর্তুগাল স্পেন অবস্থিত। আর তখনকার দিনে পর্তুগাল এমন একটা দেশ ছিল যার কাছে কি ছিল? নেভি ছিল। সেই সময় পর্তুগালের কাছে একমাত্র নেভি ছিল। এবার যখনই তারা পর্তুগাল ভারতের ওয়েস্ট কোস্টে এসে ফ্যাক্টরি স্থাপন করতে শুরু করলো, তখনই পর্তুগালের যে রাজারা ছিল তাদেরকে সেই ফ্যাক্টরির যে গভর্নর ছিল, মানে কোম্পানির যে গভর্নর ছিল, সেই গভর্নরদের আদেশ করলো যে তোমরা ওয়েস্ট কোস্টে অনেক রকম ফ্যাক্টরি তৈরি করো, যে ফ্যাক্টরিগুলো থেকে তোমরা এই ওয়েস্ট কোস্টটাতে যে অ্যারাবিয়ান সির উপরে আধিপত্য দখল করতে পারবে। এই যে সিস্টেমটা, এই যে এটাকে বলা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি।
ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। তারা কি করলো, তাদের নেভি দ্বারা সেই আরব সাগরের উপরে তাদের ক্ষমতার আধিপত্য বিস্তার করলো সেই স্থানটাকে। এটাকে বলছি আমরা ব্লু ওয়াটার পলিসি। এরপরে আমরা লক্ষ্য করব যে এখান থেকে এমসিকিউ গুলো কি কি হওয়া সম্ভব আমি বলে দিলাম। ভাস্কো দা গামা থেকে কি কি সম্ভব, অ্যাস্ট্রাডো দা ইন্ডিয়া থেকে কি কি সম্ভব, এবং ফার্স্ট গভর্নর ফ্রান্সিসকো ডি আলমেডা থেকে কি কি সম্ভব। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড গভর্নর সেই এস্টাডো দা ইন্ডিয়ার সেকেন্ড গভর্নর ছিল আলফান্সো ডি আলবুকার্ক। এর যে মানে কার্যকালটা ছিল সেটা হচ্ছে 1509 থেকে 1515 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং যদি তোমাদের প্রশ্ন আসে যে পর্তুগালি কোম্পানির অ্যাস্টাডো দ্য ইন্ডিয়ার বাস্তবিক মানে রিয়েল ফাউন্ডার কে, তাহলে উত্তরটা কিন্তু হয়ে যাবে আলফান্সো ডি আলবুকার। এই আলফান্সো ডি আলবুকার কি করেন, কিছু গুরুত্বপূর্ণ কাজ তিনি করেন এখানে, যাদের মধ্যে একটা হচ্ছে হরমুজ ওয়াটার স্টেট এবং মালাক্কা ওয়াটার স্টেট। এই হরমুজ ওয়াটার স্টেট এবং মালাক্কা ওয়াটার স্টেট দুটো আছে, এই দুটো ওয়াটার স্টেটকে তিনি কি করেছেন, দখল করে নেন। ওকে, সো আমরা কি দেখলাম, হরমুজ ওয়াটার স্টেট এবং মালাক্কা ওয়াটার স্টেট। হরমুজ ওয়াটার স্টেটটা কোথায়, তাহলে আমরা কি লিখছিলাম যে অ্যাস্টাডো দ্য ইন্ডিয়ার সেকেন্ড গভর্নর ফ্রান্সিসকো ডি আলমেডা, না কি ছিল এটা, আলফান্সো ডি আলবুকার্ক। এই আলফান্সো ডি আলবুকার্ক দুটো ওয়াটার স্টেট, দুটো প্রণালী তিনি দখল করেছিলেন সেই সময়। সেই দুটো প্রণালী কি ছিল, একটা ছিল হরমুজ স্টেট। এই হরমুজ স্টেটটা কি, এই যে ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত এই যে প্রণালীটা দেখতে পাচ্ছ এখানে, যা স্ট্রেট অফ হরমুজ, এই স্ট্রেট অফ হরমুজ দখল করেছিলেন। এবং আরেকটা স্টেট যেটা হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া এবং এখানে তোমার যে ইন্দোনেশিয়ার মাঝ এই যে এই স্থানটাতে দেখতে পাচ্ছ এই মালাক্কা স্টেট, এই মালাক্কা প্রণালী, এই মালাক্কা স্টেটটাকে তিনি দখল করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো কারণে আমরা দেখতে পাচ্ছি দুটো কারণে তোমাদের এই যে যে স্টার্ট অফ দ্য ইন্ডিয়ার সেকেন্ড গভর্নর, দুটো কারণে আমাদের চিনতে পারি। একটা হচ্ছে কি তোমার হরমুজ রিয়েল ফাউন্ডার, এবং আরেকটা হচ্ছে হরমুজ ওয়াটার স্টেট এবং মালাক্কা ওয়াটার স্টেট তিনি দখল করেছিলেন। এবং আরেকটা বিষয় কি, যে আলফান্সো ডি আলবুকার্ক গোয়া, তিনি কি করলেন, কোচিতে ফ্যাক্টরি স্থাপন করলেন। প্রথম ফ্যাক্টরি কোচিতে স্থাপন হয়েছিল 1503 খ্রিস্টাব্দে। তারপরে 1510 খ্রিস্টাব্দে তিনি গোয়া দখল করে নেন। তিনি কি করেছিলেন, গোয়া দখল করেন। কে, আলফান্সো ডি আলবুকার্ক। কিভাবে দখল করলেন, এটা একটা কাহিনী আছে। সেটা কি, যে এই যে আমরা যদি ইন্ডিয়ান ম্যাপটা দেখি, এখানে ধরো ইন্ডিয়ান ম্যাপটা মনে করো, এইখানে তখন বিজাপুর স্টেট ছিল, এবং এখানটা এখন বিজয়নগর স্টেট ছিল। এটা বিজয়নগর এবং এখানে বিজাপুর। তো এইখানে বিজয়নগরে তখন রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। বিজয়নগরের যে ছিলেন, তিনি ছিলেন কৃষ্ণদেব রায়। এবং আহ, তোমার বিজাপুরের আই থিঙ্ক নামটা একটু ভুলে গেল, এখানে এক মিনিট, আদিল শাহ, ঠিক আছে, ওকে, আদিল শাহ। তো সেই গোয়া কি করতো, গোয়া বিজাপুরের মধ্যে পড়তো। ঠিক আছে, বিজাপুরের যে স্থানটা ছিল এটার মধ্যে গোয়া পড়তো, এরকম স্থানে। তো কি করলো, এদের মধ্যে যে ইংরেজদের সহায়তা করলো কে, বিজয়নগর, কৃষ্ণদেব রায় সহায়তা করলো বিজাপুর থেকে এই গোয়াটাকে ছিনিয়ে নেওয়ার জন্য। সরি, ইংরেজদের না, পর্তুগিজদের সহায়তা করলো কে, বিজয়নগর এম্পায়ারের যে বিজয় কৃষ্ণদেব। ওকে, তিনি কি করলেন, এই সহায়তা করলেন পর্তুগিজদের, এবং কৃষ্ণদেব রায় সহায়তা করলেন, এবং গোয়াটা এই পর্তুগিজরা ছিনিয়ে নিল, তথা আলফান্সো ডি আলবুকার্ক ক্যাপচার করলো গোয়া কত খ্রিস্টাব্দে, 1510 খ্রিস্টাব্দে। এবং হর্স তার পরিবর্তে এটা চুক্তি হলো যে বিজয়নগর সাম্রাজ্যের কৃষ্ণদেব রায় এটা বলল যে তোমরা বাইরে থেকে যখনই হর্স আনবে, সেই হর্সগুলোর মধ্যে আমাদেরকে প্রথম দেবে। এটাই হচ্ছে চুক্তি। তো আমরা দেখতে পাচ্ছিলাম পর্তুগালদের মধ্যে এই দুটো গভর্নরের নাম জানলেই আমাদের হয়ে যাবে, কাজ চলে যাবে। এবং এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো আমি বললাম, সেটা হচ্ছে তোমাদের ফ্রান্সিসকো ডি আলবুকার্ক, এবং আহ, তোমার এখানে যেটা রয়েছে তোমার ফ্রান্সিসকো ডি আলমেডিয়া এবং আলফান্সো ডি আলবুকার্ক। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন কিন্তু হতে পারে, যে এমসিকিউ গুলো আমি বললাম। এরপরে আমাদের প্রশ্ন, যে পর্তুগিজরা আমাদেরকে যে প্রিন্টিং প্রেসের যে ধারণা, এই প্রিন্টিং প্রেস কিন্তু পর্তুগিজরাই প্রথম স্থাপন করেছিল 1556 খ্রিস্টাব্দে গোয়াতে। ঠিক আছে, এবং শিপ মেকিং টেকনোলজি তারা আমরা তাদের থেকে জানতে পারি। আফিম প্রোডাকশনটাও তারা শুরু করেছিল। এবং তারপরে ধীরে ধীরে আমরা দেখবো পর্তুগাল কোম্পানির কি হয়ে যায়, মানে পর্তুগিজদের অবনতি শুরু করে, পর্তুগিজদের ডেক্লাইন হতে শুরু করে। ডেক্লাইন এর কারণটা কি, আমরা যদি দেখি 1 নম্বর কারণ হিসাবে আমরা দেখবো যে পর্তুগিজরা কি করলো, নতুন একটা উপনিবেশ তারা খুঁজে পেয়েছিল, ব্রাজিল। এই ইন্ডিয়া ছেড়ে এই পর্তুগিজদের, দেখো এই পর্তুগিজদের এটা খুব সোজা হবে, রাদার দেন এখানে তাদের শাসন কায়েম, মানে এখানে তাদের কায়েম রাখার
আহ, যে ব্যবসা বাণিজ্য বা সমস্ত কিছু কার্যপরিচালনা এখানকার থেকে এই ব্রাজিলে সুবিধা হবে, এবং ব্রাজিলকে তারা উপনিবেশ বানিয়ে নিয়েছিল, এই জন্য এখানে ইম্পর্টেন্স দেওয়াটা তারা কমিয়ে দিয়েছিল। এর কারণ একটা হতে পারে, তারপর আরেকটা কারণ হতে পারে যে খ্রিস্টানিটি মিশনারিরা সেই পর্তুগিজ থেকে এসেছিল, ভারতে প্রচুর পরিমাণে ধর্মান্তরিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল, যেটা ভারতীয়রা ঠিকঠাক মেনে নিতে পারেনি। এবং আরেকটা বিষয় যে তখন ইআইসি চলে এসেছে, ইআইসির সঙ্গে টেক্কা দিতে পারেনি, এই কিছু কারণের জন্যই পর্তুগালরা কি করেছিল, পর্তুগিজরা ভারতে টিকতে পারেনি। এবং তিনি আরেকটা বিষয়, পর্তুগিজ থেকে 1530 খ্রিস্টাব্দে কিন্তু আবার সেই 1530 খ্রিস্টাব্দে তোমার দেখো যে হাইকোয়ার্টার প্রথমে কোচিতে ছিল, প্রথম যখন ফ্যাক্টরি স্থাপন হয়, তারপরে ধীরে ধীরে 1530 খ্রিস্টাব্দে গোয়াতে তাদের যে হেডকোয়ার্টার চলে যায়। এবং সেই সময় গভর্নর ছিল নুনো ডি কানহা। ঠিক আছে, নুনো ডি কানহা সেই সময় গভর্নর ছিল। এটাই কিন্তু আই থিঙ্ক পর্তুগিজদের সম্বন্ধে আমরা জানার ছিল। তাহলে আমরা কি পড়ছিলাম, আমরা পড়ছিলাম এই যে পোর্শনটা আমরা পড়ছিলাম, দেখো এখানে এই যে ইউনিট ওয়ানের মধ্যে 3টে ভাগের মধ্যে আমরা দেখছিলাম এন্ট্রি অফ ইউরোপিয়ান। এই এন্ট্রি অফ ইউরোপিয়ানের মধ্যে প্রথম যেটা ছিল সেটা ছিল পর্তুগিজ বা পর্তুগালি। সেই পর্তুগিজ বা পর্তুগালিটা কিন্তু আমরা দেখে নিলাম। এবং আরেকটা বিষয় এখান থেকে লক্ষ্য করবো যে কে কে এসেছিল, দেখো পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, ডেনস, ফ্রেঞ্চ। আমরা কি করব, আমরা এই লেকচারে পর্তুগিজ কমপ্লিট করব, ব্রিটিশ কমপ্লিট করব এবং ফ্রেঞ্চ কমপ্লিট করব, এই 3টে কমপ্লিট করব। বাকি যে ডাচ এবং ডেনস এটা তোমরা নিজেরা একটু দেখে নেবে, খুব একটা ইম্পর্টেন্ট আমরা দেখতে পাই না। 3টে যে শক্তি বড় বড় সেটা আমরা পড়বো, পর্তুগিজ, ব্রিটিশ এবং ফ্রান্স। ঠিক আছে, এই 3টে যদি আমরা পড়ে নেই তাহলে আমাদের ইউনিট ওয়ানের কি কমপ্লিট হয়ে যাবে। ইউনিট ওয়ানের এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি অফ ইউরোপিয়ান, এই এন্ট্রি অফ ইউরোপিয়ান কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু পর্তুগিজ দেখে নিলাম, এরপরে আমরা দেখবো ব্রিটিশে চলে যাব। ওকে, সো আমরা ব্রিটিশ দেখবো এবার। ঠিক আছে, ব্রিটিশ দেখবো। তো ব্রিটিশ দেখার আগে আমি বলছি যেটা, যে ব্রিটিশের তখন অর্থাৎ ব্রিটেনের তখন যে হেড অফ দ্য স্টেট ছিল, সেই হেড অফ দ্য স্টেট কিন্তু কুইন। ঠিক আছে, কুইন ছিল। এখনো সেটা হেড অফ দ্য স্টেট বলতে আমরা কুইন বুঝি সেখানকার। তো সেই হেড অফ দ্য স্টেট কুইন ছিল, এবং সেখানে সেই ব্রিটেনে একটা তখন কোম্পানি ছিল যেটা প্রাইভেট কোম্পানি, সেই কোম্পানিটার নাম ছিল মার্চেন্ট অ্যাডভেঞ্চার। মার্চেন্ট অ্যাডভেঞ্চার, সেই মার্চেন্ট অ্যাডভেঞ্চার একটা সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করলো। সেই কোম্পানিটা 1599 খ্রিস্টাব্দে, নাম কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে একটা গল্প আছে, দেখো এখানে বিষয়টা দেখো, ব্রিটিশরা ভারতে কেন আসলো। ব্রিটিশদের আগে পর্তুগিজরা আগে চলে এসেছে, 1400-1500 শুরুতে চলে এসেছে, তারা ফ্যাক্টরি স্থাপন করছে, ব্যবসা বাণিজ্য করছে, তারা লাভ করছে, এই জিনিসগুলো ব্রিটিশরা দেখতে পেল। তারাও কি করলো, ভারতে আসার জন্য তাদের সেখানে কি করলো, একটা কোম্পানি তৈরি করলো। কোম্পানিটার নাম কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেটা কি ছিল, একটা মেন কোম্পানির আলাদা ভাগ ছিল। যেমন আমরা শাওমি, এমআই এই সমস্ত কোম্পানি দেখতে পাই, তো এমআই এরই সাব কন্টেন্ট যেমন রিয়েলমি টিয়েলমি এই সমস্তগুলো দেখতে পাই সেরকম। তো মার্চেন্ট অ্যাডভেঞ্চার ছিল মেন কোম্পানি, তার সাবসিডিয়ারি কোম্পানি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1599 খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখতে পেলাম যে 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ব্রিটিশ কুইন কি করলো, মানে কুইন কি করলো, একটা রয়্যাল অর্ডার দিল। কাকে দিল রয়্যাল অর্ডার, আইইআইসি কে একটা রয়্যাল অর্ডার দিল। এই রয়্যাল অর্ডার মানে কি, একটা হচ্ছে মহাসনদ বা রাজপত্র যেটা বলতে পারো। কি কি মানে রয়্যাল অর্ডারটা কি বিষয় ছিল, ট্রেড মনোপলি, অর্থাৎ ইআইসি একমাত্র এমন কোম্পানি হবে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একমাত্র এমন কোম্পানি হবে যেটা ভারতবর্ষে গিয়ে ব্যবসা করতে পারবে। নো আদার কোম্পানিজ ওয়ার অ্যালাউড টু ট্রেড ইন ইন্ডিয়া। ওকে, আমি কি বললাম, নো আদার কোম্পানি ওয়ার অ্যালাউড টু ট্রেড ইন ইন্ডিয়া দেন ইআইসি। এটাই রয়্যাল অর্ডারের দ্বারা জানানো হলো 31শে ডিসেম্বর 1600। এটাকেই বলা হচ্ছে ট্রেড মনোপলি। কত বছরের জন্য, 15 বছরের জন্য, ফর 15 ইয়ার্স এই রয়্যাল অর্ডারটা তিনি গ্র্যান্ট করেছিলেন সেই সময়কার কুইন। এবার আমরা লক্ষ্য করছি কি, যখনই ইআইসি ফর্মড হলো, তারা ছাড়পত্রও পেয়ে গেল, এরপরে কি করতে হবে, কোম্পানি কি করলো, উইলিয়াম হকিংস নামে একজনকে, ক্যাপ্টেনকে, অর্থাৎ দেখো উইলিয়াম হকিংস নামে একজন নেভিগেটরকে কি করলেন, তিনি পাঠালেন, মানে কোম্পানি ভারতবর্ষে পাঠালেন। এবার উইলিয়াম হকিংসের আগে ক্যাপ্টেন অ্যাড করা আছে, এর মানে কি দেখতে পাচ্ছি আমরা, যে তিনি যে জাহাজটি অর্থাৎ হেক্টর জাহাজ নিয়ে এসেছিল, সেই জাহাজের মানে ক্যাপ্টেন ছিল এই উইলিয়াম হকিংস। তিনি কি ছিলেন, অ্যাম্বাসেডর অফ জেমস ওয়ান। জেমস ওয়ান কে ছিল,
কুইনের হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড অফ কুইন অর্থাৎ কিং ছিল জেমস ওয়ান, তারই দূত ছিল উইলিয়াম হকিংস, এবং সেই উইলিয়াম হকিংসে ছিল হেক্টর শিপের জাহাজ। এই উইলিয়াম হকিংসে কেন পাঠানো হয়েছিল? কারণ তিনি ফার্সি ল্যাঙ্গুয়েজ জানতো। তিনি কি জানতো? উইলিয়াম হকিংস ওয়াজ এক্সপার্ট অফ ফার্সি ল্যাঙ্গুয়েজ। যেহেতু উইলিয়াম হকিংসের দরকার, অর্থাৎ ব্রিটিশদের দরকার ভারতীয় সম্রাটদের থেকে কি করার জন্য, ভারতীয় সম্রাটদের থেকে ছাড়পত্র নেওয়ার জন্য বা পারমিশন নেওয়ার জন্য, সেহেতু ব্রিটিশরা কি করবে, তাদের প্রয়োজনে একটা লোককে পাঠাবে যে ভারতের ভাষা জানে, তাই সেই জন্য উইলিয়াম হকিংসকে পাঠানো হলো। তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে জেমস ওয়ানের অ্যাম্বাসাডার ক্যাপ্টেন উইলিয়াম হকিংস 1608 খ্রিস্টাব্দে হেক্টর জাহাজে করে ভারতবর্ষে আসলো। তিনি কি করলেন, জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করলেন। একটা জিনিস মনে রাখো, 1605-এর দিকে আকবরের মৃত্যু হয়ে গেছে, তাহলে 1608 খ্রিস্টাব্দে কে সিংহাসনে বসে আছে? জাহাঙ্গীর। তাহলে তিনি এসে জাহাঙ্গীরের সঙ্গে দেখা করলেন। এবং জাহাঙ্গীর কি দেখতে পাচ্ছি আমরা, জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীর কিন্তু খুব পেন্টিং প্রিয় ছিল, মানে তার আর্ট খুব ভালো লাগতো। এবং এই যে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস একটা আর্ট নিয়ে এসেছিল জাহাঙ্গীরের দরবারে, এবং সে আর্ট দিয়ে তাকে মোহিত করে, বা আরও কিছু একটা গল্প আছে সেটা বললে ভিডিওটা বড় হয়ে যাবে, যাই হোক, তিনি কি করলেন, জাহাঙ্গীরের সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন আজমিরে এবং রয়্যাল প্যাট্রোনেস নেওয়ার জন্য। এবং কি করলো, মানে যে ওয়েস্ট কোস্টে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে ভারতের, যদি আমরা একটা ম্যাপটা দেখি, দেখো এখানে এই ভারতের ওয়েস্ট কোস্টে ফ্যাক্টরি স্থাপনের জন্য মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি স্থাপনের জন্য জাহাঙ্গীরের থেকে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস পারমিশন নিতে আসলো। নিতে এসে সেই পারমিশনটা কি দেবে কিনা সেটা দেখো। এরপরে জাহাঙ্গীর প্রথমে কি করলো, পারমিশন দিয়ে দিল। কোথায়? সুরাটে। সুরাটে 1608 খ্রিস্টাব্দে সুরাটে মানে ফ্যাক্টরি খোলার জন্য তিনি পারমিশন দিয়ে দিলেন। সুরাট কোথায় অবস্থিত? সুরাট মোটামুটি এরকম জায়গায় অবস্থিত সুরাট। তো এইখানে কি করলো, পারমিশন দিয়ে দিল কোম্পানি খোলার জন্য। কিন্তু সেখানকার কাজ ডিলে হলো, এবং তার আগেই 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তনমে, মুসলিপত্তনমটা কোথায়? মুসলিপত্তনম ঠিক এরকম এরিয়াতে, সেই মুসলিপত্তনমে 1611 খ্রিস্টাব্দে সুরাটের থেকে প্রথম আগে এখানে তারা ফ্যাক্টরি স্থাপন করে নিল। তার প্রশ্নটা কি, আমরা দেখতে পাই যে প্রথমে ব্রিটিশরা কোথায় পারমিশন পেয়েছিল কোম্পানি খোলার? সুরাটে 1608 খ্রিস্টাব্দে। কিন্তু সেখানে কাজপত্র ডিলে হওয়ার জন্য, বা তার আগেই 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তনমে, যেটা সাউথ ইন্ডিয়াতে অবস্থিত, সেই মুসলিপত্তনমে 1611 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি স্থাপিত হয়ে যায়, ব্রিটিশদের ফ্যাক্টরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্যাক্টরি স্থাপিত হয়ে যায়। এরপরে কি করব, 1615 খ্রিস্টাব্দে দেখব যে অ্যাম্বাসেডর জেমস ওয়ানের পক্ষ থেকে আরও একজন অ্যাম্বাসেডর আসবে, তার নাম হচ্ছে স্যার থমাস রো। এই স্যার থমাস রো কি করবে, তিনিও ছিলেন ফার্সি ভাষাতে এক্সপার্ট। এবং তিনি কি করবেন, তিনি মোগল এম্পায়ার, অর্থাৎ যে মোগল সাম্রাজ্যের মোগল যে সম্রাটরা ছিল তাদের থেকে তিনি প্রায় মোগল সাম্রাজ্যের সমস্ত জায়গায়, বেশিরভাগ পোর্টগুলোতে তিনি ফ্যাক্টরি স্থাপন করার পারমিশন নিয়ে নেবে। তিনি কি ছিলেন, ওয়াজ অ্যাবল টু এস্টাবলিশ ফ্যাক্টরিজ ইন অল পার্ট অফ মুঘল এম্পায়ার। এবং এরপর থেকে তিনি দেখব, এরপরে আমরা লক্ষ্য করব যে কিভাবে, এরপরে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমরা কতদূর পর্যন্ত দেখলাম, এই পর্যন্ত কি কি জানলাম আমরা, এই পর্যন্ত আমরা কি কি জানলাম, এই পর্যন্ত জানলাম যে ব্রিটিশরা ভারতে এসছে, প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে প্রথমে স্যাম উইলিয়াম হকিংস ভারতে আসলো, তারপরে ভারতে এসে তিনি সুরাটে, মুসলিপত্তনমে এই জায়গাগুলোতে ফ্যাক্টরি স্থাপন করার পারমিশন পেল। তারপরে স্যার থমাস রো যখন এসেছিল, তারপরে তিনি প্রায় সমস্ত জায়গায় ফ্যাক্টরি খোলার পারমিশন নিয়ে নিয়েছিলেন। এখন আমরা দেখব যে ব্রিটিশদের কোথায় কোথায় গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি তারা ছিল, অর্থাৎ এরকম ছিল তো প্রচুর জায়গায়, কিন্তু গুরুত্বপূর্ণ কোন কোন ফ্যাক্টরিগুলো ছিল যেগুলোর মধ্যে তাদের ব্যবসা বাণিজ্য চলতো। এটা হচ্ছে মানে সুরাটে 1608 খ্রিস্টাব্দ, এখানে মসলিপত্তনম 1611 খ্রিস্টাব্দে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1633 খ্রিস্টাব্দে বালাসোরে, ঠিক উড়িষ্যার এরকম জায়গায় 1633 খ্রিস্টাব্দে। তারপরে মাদ্রাসে দেখতে পাচ্ছি আমরা এখানে 1651 খ্রিস্টাব্দে, আমরা দেখতে পাচ্ছি এখানে হুগলির এরকম জায়গায় 1651 খ্রিস্টাব্দে হুগলিতে। এবং এইখানে তিনটে গ্রাম মিলে
সুতানাটি, কলকাতা এবং গোবিন্দপুর তিনটে গ্রাম মিলে তারা এখানে কি করলো, একটা ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরি করলো এবং এখানকারই পরবর্তীতে এটা কলকাতা হয়ে দাঁড়ায়। আমরা দেখবো পরবর্তীতে গিয়ে এই সমস্ত ইন ডিটেলসে যখন ব্রিটিশরা কিভাবে বাংলা দখল করবো এই জিনিসটা আমরা দেখবো। তো আমরা শুধুমাত্র দেখছি যে কোন কোন ফ্যাক্টরিগুলো ছিল। এরপরে আমরা দেখবো যে 1639 খ্রিস্টাব্দে মাদ্রাসে, 1639 খ্রিস্টাব্দে তাদের মাদ্রাসে কি হলো, 1639 খ্রিস্টাব্দে মাদ্রাসে তাদের আরেকটা ফ্যাক্টরি তৈরি হলো এবং যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখব কলকাতাতে তারা ট্রান্সফার হয়ে আসে তাদের হেডকোয়ার্টার এবং দীর্ঘ সময়ের জন্য কলকাতা থেকেই তারা কিন্তু এই মানে সমস্ত কিছু ইয়ে করে। তো আমরা শুধুমাত্র দেখলাম এখানে এইভাবে কি করলো 1651 খ্রিস্টাব্দ, তারপরে 1717 খ্রিস্টাব্দে এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ, এই বাংলা এবং এটা মিলে এই যে বাংলা প্রদেশটা মিলে এই বাংলা প্রদেশে তারা ফরমান লাভ করে ফারুক শেরের থেকে 3000 টাকার বিনিময়ে। এই জিনিসগুলো আমরা ডিটেলসে দেখবো এবং ধীরে 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 তারা পুরো ইন্ডিয়াটা ক্যাপচার করে নেয়। এগুলো আমরা কি করব থার্ড ইন্ট্রোডাকশনে বা সেকেন্ড এর পরের ইন্ট্রোডাকশন পার্টটাতে আমরা দেখবো। আজকের পার্টটাতে আমরা দেখছি কিভাবে মানে ইউরোপিয়ান গোষ্ঠীরা ভারতে আসছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, আমরা দেখবো এরপরে ফ্রেন্ডস দেখবো। ঠিক আছে, আমরা কি কি পড়লাম এই পর্যন্ত? আমরা পড়লাম তোমাদের যেটা বলে পর্তুগিজরা পড়লাম, তারপরে ইংরেজরা পড়লাম, এরপরে আমরা দেখবো ফ্রেন্ডস মানে ফরাসিরা কিভাবে ভারতবর্ষে এসেছিল। সেই সময় ফরাসিরা মানে ফ্রান্সের ছিল কি লুইস 14 সেই সময় কিং ছিল 1643 খ্রিস্টাব্দের দিকে। এবং তার একজন মানে মিনিস্টার ছিল যার নাম ছিল কলবার্ট। সেই কলবার্ট কি করলো, তার ইয়েতে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ ফর্মড। সেই সময় 1664 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়া মানে চলে আসেন। এবং সেই সময় কি করবো আমরা, যে গ্রেট পাওয়ার ইন ইউরোপ অ্যান্ড ব্রিটেন, সেই সময় কি ছিল যে সেই সময় ইউরোপ মহাদেশে দুটো পাওয়ার গ্রেট হয়ে গেছিল, মানে গ্রেট পাওয়ার হিসেবে এমার্জেন্স করেছিল। কি কি? ব্রিটেন এবং ফ্রান্স, অর্থাৎ ইংরেজ এবং ফরাসিরা সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে সেখানে দ্বন্দ্ব চলছিল। এবং ঠিক এই সময়ে ফ্রেঞ্চরা ভারতবর্ষে আসে। কিভাবে আসে? লুইস 14 তার মন্ত্রী কলবার্ট, সেখানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর্মড হয় 1664 খ্রিস্টাব্দে, তারা ভারতে চলে আসে। এবং প্রথমে ফার্স্ট ফ্যাক্টরি তারা সুরাটে স্থাপন করে 1668 খ্রিস্টাব্দে। একটা জিনিস বিষয়, এটাকে ইংরেজরা যেখানে যেখানে ফ্যাক্টরি স্থাপন করেছিল ঠিক সেখানে সেখানেই কিন্তু ফরাসিরা ফ্যাক্টরি স্থাপন করেছিল। ফার্স্ট ফ্যাক্টরি 1668 খ্রিস্টাব্দে সুরাটে স্থাপন করা হয়। সেকেন্ড ফ্যাক্টরি 1669 খ্রিস্টাব্দে মসলিপত্তনমে করা হয় এবং হেডকোয়ার্টার তিনি পন্ডিচেরিতে করা হয় ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1673 খ্রিস্টাব্দে, যেটাকে আমরা এখন পন্ডিচেরি বলে জানি। এবং এই পন্ডিচেরিতে একটি ফোর্ট তৈরি করা হয় যেটার নাম হচ্ছে ফোর্ট লুইস। সেই ফোর্ট লুইস সেখানে নির্মাণ করা হয় পন্ডিচেরিতে, ফরাসিরা করে। এবং আমরা দেখব তারপরে ডুপ্লে সেখানকার গভর্নর হয়, ডুপ্লে দ্য রিয়েল ফাউন্ডার। তারপরে আমরা দেখব যে ফ্রেঞ্চ এবং ফরাসি এবং ইংরেজদের মধ্যে দীর্ঘ দ্বন্দ্ব, কর্ণাটকের যুদ্ধ আমরা দেখি, কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ, এরকম বিষয়টা। দেখো বিষয়টা কিরকম, কর্ণাটকের যে সেই সময় ইউরোপে কি হচ্ছিল, ফরাসি এবং ইংরেজদের মধ্যে প্রায় সেখানে কনফ্লিক্ট হতো, যুদ্ধ হতো। যখনই সেখানে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে আমরা যুদ্ধ দেখতে পেতাম ঠিক তখনই ভারতবর্ষে কি হতো, এরাও নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত। এবং এই কর্ণাটক কি ছিল, প্রথমে আমরা দেখতে পাই যে মুঘল এম্পায়ারের একটা অংশ ছিল, পরে কর্ণাটক স্বাধীন হয়ে যায়। তারপরে এই কর্ণাটকের অর্থাৎ এই করমণ্ডল উপকূল বরাবর যে স্টেটটা অর্থাৎ কর্ণাটক, এই কর্ণাটকের উত্তরাধিকার নিয়ে এই ফ্রান্স, ফরাসি এবং ইংরেজদের মাধ্যমে দ্বন্দ্ব লেগেই থাকতো। ঠিক আছে বিষয়টা? এবং এই দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো বলে এই কর্ণাটকেই এই করমণ্ডল উপকূল বরাবরই এখানে তিনটে যুদ্ধ হয়। তিনটে যুদ্ধ, কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ এবং কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। এবং তোমরা জানো যে ফরাসিরা হেরে যায় এবং ইংরেজরা কি করে, এই কর্ণাটকের যুদ্ধে জয়লাভ করে এবং পুরোপুরি তাদের যে অপোনেন্ট ছিল ফরাসি, এই ফরাসিদের হটিয়ে দিয়ে ইংরেজরা পুরোপুরি ভারতবর্ষে দখল করে নেয়। এটাই ছিল আমাদের আজকের এই লেসনের এতটুকুই। আই থিঙ্ক আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম বিষয়গুলো, যে ফরাসি এবং ইংরেজ এবং পর্তুগিজ এই তিনটে বণিক গোষ্ঠী কিভাবে ভারতবর্ষে এসেছিল, মূল বণিক গোষ্ঠী এই তিনটে এসেছিল। এবং তোমাদের যতটুকু আমি এখান থেকে তথ্য দিলাম, এই ততটুকু তথ্যই কিন্তু আই থিঙ্ক এনাফ তথ্য দিয়েছি। এবং আরেকবার জাস্ট আমি বোঝানোর জন্য আরেকবার জাস্ট রিভিশন করে দিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে, রিভিশন করে দিয়েছি। তাহলে তোমার জিনিসটা মনে রাখবে, রিভিশন না ছাড়া কিন্তু কখনোই সম্ভব না ভালোভাবে মনে রাখার জন্য। ওকে, সো আই থিঙ্ক একটু রেকর্ডিং এর প্রবলেম হচ্ছিল। যাই হোক, আমি যেটা বলছিলাম যে
এতদূর পর্যন্ত মোটামুটি প্রায় আমাদের 45 মিনিটের একটা ক্লাস হয়ে গেল। আমি আগামী 10-15 মিনিটে এই 45 মিনিটে কী কী পড়লাম তার একটা বিশেষ একটা রিভিশন দিয়ে দিই, কারণ রিভিশনটা অত্যাধিক কিন্তু জরুরি আমাদের। তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম যে ভারতবর্ষে মডার্ন হিস্ট্রি কোথা থেকে শুরু হলো। আমরা দেখছি আমাদের আমরা পার্টিশন করছি, ফ্রিডম পাচ্ছি, এর মানে আমরা কারো অধীনে ছিলাম। কার অধীনে ছিলাম? ব্রিটেনের অধীনে ছিলাম। ব্রিটেন কিভাবে আসলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি একা এসেছিল? না, আরো অনেক অনেক ইউরোপীয় কোম্পানি কিন্তু ভারতবর্ষে এসেছিল। সেই ইউরোপীয় কোম্পানিগুলোর মধ্যে প্রথম কারা এসেছিল? আমরা যদি একটু ব্যাকে চলে যাই তাহলে আমরা দেখবো সেই সময় স্পেন এবং পর্তুগাল, এরা কি হচ্ছিল? এই যে স্পেন এবং পর্তুগাল দেখতে পাচ্ছ এখানে, এই স্পেন এবং পর্তুগাল এমার্জিং পাওয়ার ছিল, এবং তারা কি করলো? সি এক্সপেডিশন শুরু করলো। ঠিক কী কারণে? কারণ ল্যান্ড তাদের ব্লক ছিল বাই অটোমান এম্পায়ার, এবং তাদের মশলার প্রয়োজনীয়তা দেখা দিল। তারা শিপ মেকিং টেকনোলজি আবিষ্কার করলো। এই কারণে তারা সি রুট দিয়ে ভারতে আসার চেষ্টা করছিল বা ট্রপিক্যাল এরিয়াতে আসার চেষ্টা করছিল। প্রথমজন বার্থোলোমিও দিয়াস এখানে এসে আটকে গেল 1488 খ্রিস্টাব্দে। দ্বিতীয়জন ইটালি থেকে এখানে চলে আসলো। তৃতীয়জন ভাস্কো দা গামা, তিনি এই সি রুট দিয়ে প্রথমে মোহাম্মদ আদিজের সহায়তায় কালিকটে এসে পৌঁছালো। কালিকটে এসে জামরিন তাকে স্বাগত জানালো। কালিকট থেকে ভাস্কো দা গামা যখন ব্যাক গেল, 60 গুণ মুনাফা করে তিনি ব্যাক গেলেন তার দেশে পর্তুগালে, এবং সেখানে তার প্রিন্স হেনরি দ্য নেভিগেটরকে বললেন যে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার প্রচুর সম্ভাবনা আছে। তারা সেখানে ব্যাক গেল। সেখানে ব্যাক গিয়ে পর্তুগালে একটা কোম্পানি তৈরি হলো ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য, এস্টাডো দ্য ইন্ডিয়া। সেই এস্টাডো দ্য ইন্ডিয়া ভারতবর্ষে আসলো, এবং তার প্রথম গভর্নর ছিল আলফানসো, না, ফ্রান্সিসকো ডি আলমেডিয়া ফার্স্ট সিইও যেটাকে বলতে পারো। সেই ফ্রান্সিসকো ডি আলমেডিয়া কি করলো? দুটো কারণ আমরা তার, এক নাম্বার কারণ ছিল তিনি প্রথম গভর্নর ছিলেন, প্রথম এমন কোম্পানি, ফরেন কোম্পানি যে ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, তার প্রথম গভর্নর ছিল ফ্রান্সিসকো ডি আলমেডিয়া। এটা একটা কারণ আমরা যাকে জানবো। এবং আরেকটা বিষয় কি, তিনি ব্লু ওয়াটার পলিসির জন্য বিখ্যাত ছিলেন, কারণ আমি বলেছিলাম যে পর্তুগালে এমন একটা কোম্পানি, মানে দেশ ছিল যাদের প্রথম তখন নেভি ছিল। তো সেই পর্তুগালের রাজাটা কি করতো? এই অ্যাস্ট্রেলো দ্য ইন্ডিয়ার যে গভর্নর ছিল তাদেরকে অর্ডার দিয়েছিল যে তোমরা ওয়েস্ট কোস্ট বরাবর অনেকগুলো ফ্যাক্টরি তৈরি করো, এবং এখান থেকে এই আরাবিয়ান সির উপরে একটা আধিপত্য লাভের চেষ্টা করো। এবং সেই আলফানসো ফ্রান্সিসকো ডি আলমেডিয়ার নেতৃত্বে আমরা দেখতে পাই যে আরাবিয়ান সির উপরে এই পোর্শনটাতে পর্তুগিজরা আধিপত্য দখল করেছিল। এই জিনিসটা ব্লু ওয়াটার পলিসি নামে খ্যাত। তারপরে আমরা দেখতে পাই যে কি, এখান থেকে সেকেন্ড গভর্নর আসে তোমার এখানে ফ্রান্সিসকো ইয়ে আলফানসো ডি আলবুকার্ক, এবং তিনি দুটো কারণের জন্য বিখ্যাত ছিলেন। তিনি একটা ছিলেন রিয়েল ফাউন্ডার অ্যাস্ট্রেলো ইন্ডিয়ার, এবং একটা ছিল এখানে হরমুজ স্ট্রেট এবং মালাক্কা স্ট্রেট, এই দুটো স্টেট তিনি দখল করেছিলেন। এইভাবে তারা কি করলো? এবং আরেকটা বিষয় যে এই ফ্রান্সিসকো ডি আলমে সরি ইয়ে তোমার আলফানসো ডি আলবুকার্ক, তিনি গোয়া দখল করেছিলেন কার সহায়তায়? বিজাপুর এবং বিজয়নগরের যখন একটা কনফ্লিক্ট চলছিল, বিজয়নগরের রাজা ছিল কৃষ্ণদেব রায়। সেই কৃষ্ণদেব রায়ের সহযোগিতায় তিনি বিজাপুরের গোয়া দখল করে নেন 1510 খ্রিস্টাব্দে। এবং এই গোয়ায় পরবর্তীকালে গিয়ে তাদের কিন্তু রাজধানী হয়েছিল, পর্তুগিজদের রাজধানী হয়েছিল, মানে এস্টাডো দ্য ইন্ডিয়ার রাজধানী কিন্তু এই গোয়ায় হয়েছিল 1530 খ্রিস্টাব্দে। এবং তখন যে গভর্নর ছিল এস্টাডো দ্য ইন্ডিয়ার, তার নাম ছিল নুনো ডি কানহো। ঠিক আছে? এবং আমরা দেখতে পাচ্ছি এইভাবে পর্তুগিজরা ভারতে এসছে, এবং তারপরে আমরা দেখতে পাই ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা কি করলো? 1599 খ্রিস্টাব্দে রয়্যাল অ্যাডভেঞ্চার বলে একটা কোম্পানি সেখানে ফর্মড হলো, এবং এখানে এক মিনিট দাঁড়াও, আমি জাস্ট কিছু সরি মার্চেন্ট অ্যাডভেঞ্চার, রয়্যাল অ্যাডভেঞ্চার বলছে কেন, এটা একটু জাস্ট অ্যাকচুয়ালি 1 ঘন্টা ধরে ক্লাস করছি তো এটা মাথা হ্যাঁ হয়ে গেছে আর কি। তো মার্চেন্ট অ্যাডভেঞ্চার বলে একটা যে মানে কোম্পানি ছিল সেখানকার, তারই একটা সাবসিডিয়ারি কোম্পানি ইআইসি তৈরি হলো 1599 খ্রিস্টাব্দে। এবং এই 1599 খ্রিস্টাব্দে এবং 1600 খ্রিস্টাব্দে তিনি যে কুইন ছিল ব্রিটেনের, তাকে রয়্যাল অর্ডার পাস করা হলো ট্রেড মনোপলির। এবং তারা কি করলো? ভারতে মানে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্যার উইলিয়াম হকিংসকে ভারতে পাঠালো। স্যার উইলিয়াম হকিংস ভারতের থেকে জাহাঙ্গীরের থেকে পারমিশন নিল। জাহাঙ্গীর থেকে পারমিশন কিনল, পারমিশন নিয়ে সুরাটে তাদের ফ্যাক্টরি স্থাপন করার শুরু করলো কাজ। এবং তার আগেই 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তনমে তাদের ফ্যাক্টরি হয়ে যায়। এবং এইভাবে আমরা দেখতে পাই যে স্যার থমাস রো
স্যার থমাস রো আসে পরবর্তী 1515 খ্রিস্টাব্দে। তিনি কি করলেন, প্রায় সমস্ত জায়গাতেই, সমস্ত ইম্পর্টেন্ট ফোর্টগুলোতেই ফ্যাক্টরি স্থাপন করতে সক্ষম হয়েছিলেন, এবং এইভাবে আমরা দেখব যে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ইংরেজরা তাদের ফ্যাক্টরি স্থাপন করে নেয়। এরপরে আমরা দেখব ফ্রেঞ্চরা আসে। ষোড়শ লুই সেই সময় করছিল, তার মন্ত্রী ছিল কলবার্ট। সেই কলবার্ট, সেখানে একটা কোম্পানি তৈরি হলো, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে তারা আসে এবং তারা সেখানেই ফ্যাক্টরি স্থাপন করলো, যেখানে ইংরেজরা ফ্যাক্টরি স্থাপন করেছিল। কি স্থাপন করেছিল? প্রথমে সুরাটে, তারপরে মছলিপত্তনমে, এইভাবে, এবং তারপরে কর্ণাটক যে স্টেটটা ছিল, সেই কর্ণাটক স্টেটটা প্রথমে মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল। তারপর থেকে যখন সেটা মুঘল সাম্রাজ্য যখন হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তখন সেই কর্ণাটক স্টেটের উত্তরাধিকার নিয়ে এই ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো। আরেকটা কারণ, ইউরোপে সেই সময় ফ্রান্স এবং ব্রিটেন এই দুটো গ্রেট পাওয়ার ছিল, এবং তখন সেখানে তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ লেগে থাকতো। এবং ইউরোপে যখনই ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে যুদ্ধবিগ্রহ লেগে থাকতো, ঠিক সেই সময় ইন্ডিয়াতেও ফ্রান্স এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধবিগ্রহ হতো। এবং বিশেষত আরও একটা কারণ ছিল এই কর্ণাটকের উত্তরাধিকার নিয়ে। এবং এই কর্ণাটকের উত্তরাধিকার নিয়ে যে যুদ্ধবিগ্রহটা হতো, এটাকে আমরা কর্ণাটকের যুদ্ধ বলে থাকি। তিনটে কর্ণাটকের যুদ্ধ হয়: কর্ণাটকের প্রথম যুদ্ধ, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ, কর্ণাটকের তৃতীয় যুদ্ধ। সেটা আমরা এর ইন্ট্রোডাকশন পার্ট 3-তে গিয়ে পড়বো। সেখানে আমরা ডিটেলসে দেখবো কীভাবে ইংরেজরা কনকোয়েস্ট করেছিল, ব্রিটিশ কীভাবে কনকোয়েস্ট করলো, এইভাবে জিনিসগুলো আমরা দেখবো। তো আজকের এই ভিডিওটি ছিল ইউনিট 1, অর্থাৎ আমরা শুরু করলাম আজকের এই ভিডিওটি। এন্ট্রি অফ ইউরোপিয়ানের মধ্যে আমরা দেখলাম এই তিনটে গ্রুপ, পর্তুগিজ, ব্রিটিশ এবং ফ্রেঞ্চ, এই তিনটে ইম্পর্টেন্ট। এই তিনটে আমরা শুরু করলাম এখানে, এবং আমরা এই এন্ট্রি অফ ইউরোপিয়ানের মধ্যে আমরা দেখলাম তারা কীভাবে আসলো। এরপরের পরবর্তীতে দেখবো যে লেটার মুঘল এম্পায়ার, অর্থাৎ সেই সময়, অর্থাৎ কাল বা পরশু, মানে এর যে ইন্ট্রোডাকশন পার্ট 2টা যেটা দেবো, সেখানে আমরা দেখতে পাবো যে লেটার মুঘল এম্পায়ারে তখন কি অবস্থা ছিল, কোন কোন শাসক ছিল, তাদের সঙ্গে ইউরোপ বা তাদের সঙ্গে ব্রিটিশরা বা পর্তুগিজরা কীভাবে হ্যান্ডেল করলো সিচুয়েশনটা। তারপরে আমরা দেখব এখানে যে সেই সময় যে স্বাধীন রাজ্যগুলো দেখা দিয়েছিল, সেই স্বাধীন রাজ্যগুলোর কী হয়েছিল, স্বাধীন রাজ্যগুলোকে কীভাবে ব্রিটিশরা একে একে দখল করলো, যেমন বাংলা, সিরাজউদ্দৌলা, এই সমস্তগুলো কিন্তু আমরা দেখব, এবং কীভাবে পুরোপুরি ব্রিটিশ দখল করলো। ঠিক আছে, এটা ছিল ইউনিট 1। এরপরে আমরা ইউনিট 2 দেখব। ইউনিট 2 কী দেখব? কীভাবে তারা পলিটিক্যাল পাওয়ারে তৈরি হলো, পলিটিক্যাল পাওয়ারে কীভাবে তারা শোষণ করতে শুরু করলো, কীভাবে ব্রিটেন আমাদের উপরে আধিপত্য স্থাপন করলো। তারপরে ইউনিট 2-তে এই ডিটেলস দেখবো, তারা কী কী ল এনেছিল, তারা কী কী ভারতবর্ষে চেঞ্জ করেছিল, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে ইউনিট 3-তে আমরা দেখবো ফ্রিডম স্ট্রাগল, অর্থাৎ ফ্রিডম স্ট্রাগল বলতে তাদের বিরুদ্ধে আমাদের রিটেলিয়েশনটা কীভাবে হচ্ছিল, কী কী সমাজসংস্কার আন্দোলন করলাম, কী কী কমিশন করা হলো, সে 1885 থেকে 1947 পর্যন্ত। ইউনিট 4, এইভাবে কিন্তু এভরিথিং সিঙ্গেল ডিটেলস, প্রত্যেকটা ডিটেলসে কিন্তু আমরা গুরুত্ব দেবো এখান থেকে। আই থিঙ্ক এই জিনিসটা আমরা বোঝাতে পারলাম আজকের এই ক্লাসটি, এবং বেস্ট একটা লম্বা সেশন হলো। আই থিঙ্ক তোমাদের কতটুকু এনার্জি আছে আমি জানি না, কিন্তু আই এম রানিং আউট অফ এনার্জি। ওকে, সো এতটুকুই থাকছে আজকের এই সেশনটি। ভবিষ্যতে আই থিঙ্ক তোমাদের এটা উপকারে লেগেছে, এবং অবশ্যই যদি তোমাদেরকে এটা উপকার হয়, অবশ্যই কিন্তু এটা শেয়ার করো সবার সঙ্গে, এবং শেয়ার করে জাস্ট একটু পাশে থাকো। এবং এই পিডিএফটি যদি পেতে হয়, সেই পিডিএফটি কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে জয়েন করতে হবে, মাস্ট। এবং যদি সেটা নতুন থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ওকে, সো আমি আরেকটা জাস্ট এমসিকিউগুলো আরেকবার বলে দেই, এমসিকিউগুলো কী কী আসতে পারে। এমসিকিউগুলো এখানে পর্তুগালের মধ্যে তোমরা যেটা ইম্পর্টেন্ট করবে, নোট ডাউন করবে, যে প্রথম কে ভারতবর্ষে এসেছিল ফরেনার, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা। ঠিক আছে, তারপরে তিনি যে প্রথম যে কোম্পানিটা তৈরি হলো ভারতে এসেছিল, তার নাম কি? এস্টাডো দা ইন্ডিয়া। সেটা কি ছিল? একটা পাবলিক সেক্টর কোম্পানি বা গভর্নমেন্ট কোম্পানি ছিল। তারপরে পর্তুগিজদের হেডকোয়ার্টার কোথায় ছিল? কোচিতে ছিল। মনে রাখবে, এটা কিন্তু কালিকটে হবে না, হেডকোয়ার্টার কিন্তু কালিকটে হবে না, হেডকোয়ার্টার কিন্তু কোথায় হবে? কোচিতে হবে। কালিকটের নিচে কোচি থাকে। তারপরে ফার্স্ট গভর্নর কি ছিল? কি নাম? ফ্রান্সিসকো ডি মেডিয়া। তারপরে তার 1505 থেকে 1509 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন। তারপরে দেখবো এখানে যে কালিকটে তাদের যে ফ্যাক্টরি গঠন করার কথা ছিল, কিন্তু কালিকটে কেন হয়নি? জামোরিন গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল। এবং কোচিতে আমরা দেখবো 1503 খ্রিস্টাব্দে, এটা ইম্পর্টেন্ট, 1503 খ্রিস্টাব্দে কোচিতে তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন হয়, এবং ফার্স্ট গভর্নর ছিল ফ্রান্সিসকো ডি আলমেডিয়া, আমি যেটা বললাম একটু আগে। তারপরে এখান থেকে দেখবে যে ব্লু ওয়াটার পলিসি কার সঙ্গে জড়িত, সেটা হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেডিয়ার সঙ্গে জড়িত ব্লু ওয়াটার পলিসি। তারপরে এখান থেকে এমসিকিউ হতে পারে এটা। এবং সেকেন্ড গভর্নর আলফান্সো ডি আলবুকার, এই হরমুজ ওয়াটার এবং মালাক্কা ওয়াটার স্টেট
রিয়েল ফাউন্ডার, এটা দেখবে মাথায় রাখতে, এই দুটো পয়েন্ট রাখবে এমসিকিউ এর জন্য। তারপরে এখানে আলফানসো ডি আলবুকা ক্যাপচার গোয়া করেছিল কত খ্রিস্টাব্দে, বিজাপুর বিজয়নগর, এই জিনিসটা আমি বললাম কনফ্লিক্টটা। প্রিন্টিং পর্তুগাল থেকে কী কী পেয়েছিলাম এই জিনিসটা দেখবে 1556 খ্রিস্টাব্দে, শিপ মেকিং টেকনোলজি, আফিম প্রোডাকশন, ডেক্লাইন অফ পর্তুগাল এক্সেট্রা, হেড অফ দ্য স্টেট, কুইন, প্রাইভেট কোম্পানি মার্চেন্ট অ্যাডভেঞ্চার, ফাউন্ডেড এ সাবসিডারি কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপরে ক্যাপ্টেন উইলিয়াম হকিংস 1608 খ্রিস্টাব্দে রয়্যাল অর্ডার পাস করলো 15 ট্রেড মনোপলি করার জন্য। অ্যাম্বাসেডর অফ জেমসন, হাজব্যান্ড অফ কুইন, মেড জাহাঙ্গীর ইন আজমির টু বিল্ড ফ্যাক্টরিজ ইন ওয়েস্ট কোস্ট। জাহাঙ্গীর গেভ দ্য পারমিশন টু ওপেন ফার্স্ট ফ্যাক্টরি ইন সুরাট, ডিলেট ইন সুরাট ইন 1600 মুসলিপত্তনম। ঠিক আছে, তারপরে বিভিন্নগুলো আমরা দেখবো। ডিলেট ইন সুরাট হলো মিডিলটন 1611 খ্রিস্টাব্দে মুসলিপত্তনমে যখন তাদের ফ্যাক্টরি তৈরি হয়ে গিয়েছিল তখন কিন্তু মিডিলটন ছিল। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি স্যার থমাস রো, এগুলো অ্যাম্বাসেডার, ঠিক আছে, এগুলো কিন্তু গভর্নর, এগুলো অ্যাম্বাসেডার। তারপরে যখন 1757 খ্রিস্টাব্দে যখন পলাশির যুদ্ধ শুরু হয়ে যাবে, ঠিক সেই সময় থেকে আমরা দেখবো গভর্নর শুরু হবে, যেমন রবার্ট ক্লাইভ এই সমস্ত চলে আসবে, সেগুলো আমরা এর পরবর্তীতে দেখবো ডিটেলসে, যে কীভাবে বাংলা তারা কনকোয়েস্ট করলো এবং কীভাবে হায়দ্রাবাদ কনকোয়েস্ট করলো, এই জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, এখান থেকে আই থিঙ্ক লুইস 14 এই জিনিসগুলো বললাম, জাস্ট এতটুকুই আজকে। ওকে, তাহলে পরের ক্লাসে তোমাদের দেখা হচ্ছে, আমাদের নেক্সট ক্লাসে এই ইন্ট্রোডাকশন পার্ট 2 নিয়ে আমরা থাকবো, এবং খুবই আই থিঙ্ক তোমাদের এটা উপকার হয়েছে, এবং উপকার হওয়ার ফলে এটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।